হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো ভিভো T3X 5G ফোনটি নিয়ে, যেটা মিড বাজেট সেগমেন্টের সদ্য লঞ্চ হয় একটি ফোন। এই ফোনটিতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যা হাইলাইট করার মতো, বিশেষ করে এই চিপসেটটি। এখানে আমরা খেয়াল করছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর একটি পাওয়ারফুল চিপসেট এবং এটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। তাছাড়া এই ফোনটিতে রয়েছে 6000 mAh এর বিগ ব্যাটারি। অনায়াসে এই ফোনটি থেকে চার্জিং ব্যাকআপ হিসেবে আমরা 2 দিন পার করতে পারবো। তাছাড়া বিগ ডিসপ্লের সাথে সাথে এখানে আমরা 4K রেকর্ডিংয়েরও সুবিধা পাচ্ছি, অর্থাৎ ভালো ক্যামেরা কিন্তু এই ফোনটিতে আমরা খেয়াল করছি। তবে হ্যাঁ, এই ফোনটির কিছু সাইড রয়েছে যেটা আসলে তুলনামূলকভাবে নিরাশ করবে। তো কাদের এই ফোনটি অ্যাভয়েড করতে হবে বা কাদের জন্য এই ফোনটি উপযুক্ত হবে, তাছাড়া এই ফোনটির বাংলাদেশ প্রাইস কত বা ইন্ডিয়ান প্রাইস কত, তা কিন্তু আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট সহ যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। তার আগে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নতুন নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন। প্রথমেই আমরা এই ফোনটির বক্সের দিকে খেয়াল করে আমরা একটি হোয়াইট বক্স দেখতে পাবো এবং উপরে কিন্তু ভিভো T3X এর ব্র্যান্ডিং আমরা খেয়াল করব। তো এখানে কিন্তু আমরা খুব ভালো একটি বক্স দেখতে পাচ্ছি এবং ডান দিকে ভিভো লেখা রয়েছে, যেটা একটু কালারফুলভাবে লেখা রয়েছে এবং 5G লেখাটাও কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে। তো বক্সের আউটলুকটা আমরা এই সাদাই দেখতে পাবো, এখানে কোনো ডিফারেন্ট রং ব্যবহার করা হয়নি এবং পিছনের দিকে আমরা কিছু স্পেক্স দেখতে পাবো। তো আমরা ফোনটির পলিটি সরিয়ে নিচ্ছি আনবক্স করার জন্য। এক্ষেত্রে আমরা বক্স কন্টেন্ট হিসেবে যাবতীয় সকল জিনিসই পেয়ে যাব, আমাদের আলাদা করে কিছু কিনতে হবে না। তবে হ্যাঁ, হেডফোনটি অবশ্যই কিনতে হবে। হেডফোন এখন আর আমরা কোনো বক্সেই আমরা খেয়াল করি না। এক্ষেত্রে দেখুন বন্ধুরা, বক্সটি ওপেন করলে প্রথমেই কিন্তু আমরা ফোনটি দেখতে পাবো এবং খুব সুন্দরভাবে এই ফোনটি আমরা কিন্তু খেয়াল করছি। দেখুন বন্ধুরা, এই ফোনটির কালারটি কিন্তু কিছু একটু ডার্ক কালার আমরা খেয়াল করছি। তাছাড়া এখানে কিছু গাইডলাইন পেপার রয়েছে। দ্বিতীয়ত আমরা একটি কিন্তু কেস দেখতে পাবো, ট্রান্সপারেন্ট কেস। এরপর রয়েছে কিছু গাইডলাইন পেপার যেগুলো পড়ার কোনো দরকারই নেই। এরপর রয়েছে টাইপ A টু টাইপ C একটি কেবল এবং এর নিচে একটি সিম ইজেক্টর পিন রয়েছে একটি অ্যাডাপ্টার, যেখান থেকে আমরা খুব ফাস্ট চার্জ কিন্তু এই ফোনটিতে করতে পারবো। এই হচ্ছে বন্ধুরা আমাদের আকর্ষণীয় ফোনটির কালার কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। ডার্ক রেড কালার যেটাকে বলা যায়, সেরকমই কালার আমরা এখানে দেখতে পাচ্ছি। নিচের দিকে বাঁদিকে ভিভোর ব্র্যান্ডিং রয়েছে এবং ক্যামেরা মডেলটি কিছুটা আমরা কিন্তু বাঁদিকে খেয়াল করছি। অন্য ফোনে মাঝে মাঝে আমরা খেয়াল করি যে মাঝখানের দিকে কিন্তু এই যে রাউন্ড ক্যামেরা বামটি মাঝখানে থাকে, এখানে আমরা কিছুটা বাঁদিকে খেয়াল করছি। খুবই অসাধারণ ফোনটির লুকস আমরা খেয়াল করছি। তাছাড়া এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে বন্ধুরা, আমরা ফ্রন্টে গ্লাস খেয়াল করবো, তাছাড়া ফ্রেম এবং ব্যাকসাইড হিসেবে আমরা প্লাস্টিক খেয়াল করবো। তো বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা খুব যে একটা স্ট্রং পাচ্ছি তা কিন্তু না। তবে এখানে ড্রপ টেস্টে কিন্তু মোটামুটি 3 ফিট 4 ফিট থেকে এখানে ফোনটি যদি ড্রপ হয়, অর্থাৎ আমাদের কমার সময় উচ্চতা বা বুক সময় উচ্চতা থেকে, সেখান থেকে খুব একটা কিন্তু ড্যামেজ এই ফোনটি দিবে না। তাছাড়া এখানে কিন্তু মজার ব্যাপার হলো IP64 এর রেটিং রয়েছে। তো সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটির কিন্তু তেমন কোনো ক্ষতিই হবে না। সাধারণত আমরা কিন্তু IP53 রেটিং দেখে থাকি মিড বাজেট বা লো বাজেট সেগমেন্টের ফোনগুলোতে, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা IP রেটিং দেখি না। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে আমরা IP64 এর রেটিং দেখতে পাচ্ছি। তো ডিজাইনের দিক থেকে ফোনটি কিন্তু অন্যান্য ফোন থেকে অবশ্যই এগিয়ে থাকবে এবং ভিভোর যে ফোন হয়ে থাকে সাধারণত, এখন আমরা কিন্তু ভিভোর খুব ভালো ফোনই আমরা মার্কেটে পেয়ে থাকি। বিশেষ করে ভিভো V30 যে এখন আমরা নতুন দেখতে পাচ্ছি, ভিভো V27 V সিরিজের ফোনগুলো, X সিরিজের ফোনগুলো কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তাছাড়া বন্ধুরা, এই ফোনটির পোর্টস অফ বাটনস নিয়ে কথা বলতে গেলে, ফোনটির ডান দিকে আমরা উপরের দিকে ভলিউম লকার দেখতে পাবো এবং পাওয়ার অন অফ বাটন রয়েছে। নিচের দিকে বাঁ দিকে আমরা যদি খেয়াল করি, এখানে রয়েছে স্পিকার গিল, USB টাইপ সি পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং 3.5 mm এর হেডফোন জ্যাক। অবশ্যই যেটা একটি ভালো বিষয়। তাছাড়া এই ফোনটিতে আমরা সেন্সর হিসেবে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবো। উপরের দিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। ফোনটির বাঁ দিকে আমরা সিম ট্রে খেয়াল করব। তো পোর্টস অফ বাটনস হিসেবে আমরা এই জিনিসগুলো এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। এক্ষেত্রে পোর্টস অফ বাটনসের দিকে আমরা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাচ্ছি না এবং আয়ের ব্লাস্টারও কিন্তু এই ফোনটিতে আমরা খেয়াল করছি না। সেক্ষেত্রে কিন্তু পোর্টস অফ বাটনসের দিকে একটু পিছিয়ে অবশ্যই থাকছে। এবার আসা যাক এই ফোনটির সব থেকে হাইলাইট বিষয়, সেটা হচ্ছে এই ফোনটির চিপসেট। বন্ধুরা, এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এক্ষেত্রে আমরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা দুর্দান্ত গেমিং পারফরমেন্স হোক বা এখানে হেভি অ্যাপস ব্যবহার করা হোক, আমরা কিন্তু এই ফোনটিতে অনায়াসে রান করাতে পারবো। এবং এই ফোনটি আমরা জিপিওর দিকে খেয়াল
হলো Adreno 710 আমরা দেখতে পাচ্ছি, যেটা একটি পাওয়ারফুল জিপিইউ আমরা ফোনের ক্ষেত্রে খেয়াল করে থাকি, যেখানে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু Adreno চিপসেট জিপিইউ আমরা দেখতে পাই। সেক্ষেত্রে Adreno 710 কিন্তু একটা লেটেস্ট জিপিইউ হিসেবে আমরা খেয়াল করব। এবং বর্তমানে আমরা যে 8 Gen 3 যে চিপসেট দেখতে পাচ্ছি সেখানে কিন্তু Adreno 740 আমরা খেয়াল করি। তো সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু পারফরমেন্সের দিক থেকে এগিয়েই থাকছে। এবং এই ফোনটির যদি আমরা আন্ততমার কথা বলতে যাই, আমরা কিন্তু প্রায় 5.5 লাখের মতো আন্ততমার্ক এই ফোনটিতে খেয়াল করছি। তো অবশ্যই বলা যায় যে মিড বাজেট সেগমেন্টে একটি ভালো পারফরমেন্সওয়ালা ফোন কিন্তু এটিকে বলা যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি এই ফোনটি কেনার ক্ষেত্রে আগ্রহ তৈরি করছে সেটা হচ্ছে এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স। এই ফোনটিতে আমরা 6000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি এবং 44 ওয়াটের কিন্তু আমরা অ্যাডাপ্টার ফোনটিতে খেয়াল করছি। তো ফাস্ট চার্জিং তো আমরা পাচ্ছি, তো একবার চার্জ করলে কিন্তু ফোনটি আমরা অনায়াসে 1.5 থেকে 2 দিন কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবো। যারা একটি ভালো চার্জিং ব্যাকআপওয়ালা ফোন চান তারা কিন্তু অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। বন্ধুরা, এই ফোনটিতে আমরা ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, যেখানে মেন ক্যামেরা সেন্সরটি আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এক্ষেত্রে বন্ধুরা এই ফোনটির ক্ষেত্রে আমরা একটু কারসাজি দেখতে পাচ্ছি। এখানে যে ভেরিয়েন্ট রয়েছে সেই ভেরিয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু এর ক্যামেরা পারফরমেন্সও আমরা ব্যতিক্রম খেয়াল করব। বিশেষ করে আপনি যদি বেস ভেরিয়েন্ট নেন বা যদি হায়ার ভেরিয়েন্ট নেন, এখানে আপনি কিছু ক্যামেরার তফাৎ দেখতে পারবেন। বিশেষ করে এখানে আমরা যদি ছবি তোলার কথা বলি সেক্ষেত্রে আমরা তেমন কোনো পারফরমেন্স ড্রপ দেখছি না। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনি যদি 8 জিবির ভেরিয়েন্টটি নেন সেক্ষেত্রে আপনি 4K রেকর্ডিংয়ের সুবিধাটি পাবেন। তাছাড়া আপনি যদি অন্যান্য ভেরিয়েন্ট নেন, মানে লোয়ার ভেরিয়েন্ট নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 4K ভিডিও রেকর্ডিং এই ফোনটি থেকে করতে পারবেন না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ফোনটি মানে এই কোম্পানি এই ফোনটির ক্ষেত্রে একটু কারসাজি রেখেছে হায়ার ভেরিয়েন্টটি বিক্রি করার ক্ষেত্রে। তো আমরা এখানে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা দেখতে পাচ্ছি। যেখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আমরা কথা না বলি, 50 মেগাপিক্সেলের ক্যামেরাটির থেকে আমরা কিন্তু খুব ভালো ছবি ও ভিডিও অবশ্যই করতে পারবো। এবং আপনি যদি 8 জিবি ভেরিয়েন্টে নেন সেক্ষেত্রে তো আপনি 4K রেকর্ডিংয়ের সুবিধাটি পাচ্ছেন। তাছাড়া এই ফোনটিতে সেলফি হিসেবে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো, যেখানে এখান থেকে আমি এই ফোনটিকে কিছুটা পিছিয়ে রাখবো ক্যামেরা সেকশনের দিকে, কারণ আমরা ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল এই বাজেটে অরও দেখে থাকি, কিন্তু সেক্ষেত্রে 8 মেগাপিক্সেল দিচ্ছে। তবে এখান থেকে আমরা কিন্তু খুব ভালো ছবি আমরা খেয়াল করছি। তাছাড়া ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 1080p-তে 30fps এখান থেকে ভিডিও রেকর্ডিং করতে পারছি। এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ডিসপ্লের সাইডটাই কিন্তু আমার কাছে এই ফোনটির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রাখছে, কারণ বন্ধুরা এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি 6.72 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের 5 IPS LCD ডিসপ্লে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে আমরা এত সুন্দর স্পেস দেখছি, এত সুন্দর ব্যাটারি দেখছি, কিন্তু এর ডিসপ্লেটি আমরা IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটা কিন্তু FHD প্লাস ডিসপ্লে, সেক্ষেত্রে আমাদের নিরাশ করছে না। তবে এখানে আমরা যদি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেতাম তাহলে এই ফোনটি সর্বে হতো এবং এক কথায় এই ফোনটিকে যে কাউকেই সাজেস্ট করা যেত। তো বন্ধুরা, যারা খুব একটু কন্টেন্ট দেখে থাকেন ফোন থেকে বা খুব ভিডিও মুভি ওয়েব সিরিজ দেখে থাকেন, তাদের এই ফোনটির পরিবর্তে একটি অ্যামোলেড ডিসপ্লে আলা ফোন অবশ্যই আপনারা এটা চুজ করতে পারেন। তবে আপনার যদি এটি প্রধান বিষয় না হয়, আপনার যদি গেমিং সেক্টর বা হেভি অ্যাপস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে খুব ভালো পারফরমেন্সের ক্ষেত্রে আপনি কিন্তু এই ফোনটি দেখতে পারেন। তবে আপনি যদি খুব কন্টেন্ট ওয়াচিং করে থাকেন সেক্ষেত্রে এই ফোনটি আপনি অ্যাভয়েড করতে পারেন। এই দামে কিন্তু আপনি অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই পেয়ে যাবেন। সেই ফোনটি নিয়েও কথা বলবো। এই ফোনটির একেবারে তাগড়া কম্পিটিটর সেই ফোনটি আমাদের Realme P1 5G যে ফোনটা আমরা সদ্য দেখতে পাচ্ছি, সেটার সাথে কিন্তু এটা একেবারে খুব 100 একটি কম্পিটিশন আমরা খেয়াল করছি। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি কন্টেন্ট ওয়াচিং যদি বেশি করে থাকেন সেক্ষেত্রে আপনি ওই ফোনটি দেখতে পারেন। তাছাড়া বন্ধুরা, এখানে আমরা পিক ব্রাইটনেস হিসেবে আমরা 1000 নিটসের পিক ব্রাইটনেস দেখতে পাচ্ছি, যেখানে ডাইরেক্ট সানলাইটে আমরা ফোনটি ব্যবহার করলে আমাদের কোনো আলো স্বল্পতা কিন্তু দেখা দেবে না। তাছাড়া পিপিআই ডেনসিটি হিসেবে আমরা 393 পিপিআই ডেনসিটি খেয়াল করছি এবং রেজলিউশন হিসেবে আমরা 1080x2408 পিক্সেল এখানে খেয়াল করছি। তাছাড়া ওয়েসের কথা বলতে গেলে ফোনটিতে আমরা ফান্টাস ওয়েস 14 দেখতে পাচ্ছি, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। এক্ষেত্রে আমরা কিন্তু তেমন একটা ব্লোটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপস বা হট গেমস আমরা খুব একটা এখানে খেয়াল করবো না। তাছাড়া স্টোরেজ হিসেবে আমরা কয়েকটি ভেরিয়েন্টে পেয়ে যাবো। এখানে বেস ভেরিয়েন্টে 4128 জিবি, তারপর রয়েছে 6128, 8128 ও 8256 জিবি। এখানে আমরা LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাবো। এখানে স্টোরেজ টাইপটি UFS 2.2 না হয় UFS অ্যাটলিস্ট 3 হওয়া অবশ্যই উচিত ছিল, কারণ আমরা একেবারে মিডিয়াম বাজেট অর্থাৎ 20,000 বাজেট সেগমেন্টে, বাংলাদেশি 20,000 বাজেট সেগমেন্টে আমরা কিন্তু UFS 2.2 খেয়াল করছি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু UFS 3.1 অবশ্যই হওয়া উচিত ছিল।
তাছাড়া এই ফোনটির সেন্সরের দিকে খেয়াল করলে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি, যেখানে খুব ফাস্ট ও অ্যাকুরেটভাবে কাজ করছে। তাছাড়া ফেস আনলক তো ফোনটিতে থাকছে, এবং অন্যান্য কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই আমরা 5G হিসেবে ফোনটি পেয়ে যাব। ব্লুটুথ 5.1 রয়েছে। এনএফসির কথা বলতে গেলে আমরা এখানে এনএফসি খেয়াল করছি না। তো এই কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো খেয়াল করছি। এবার আসা যাক এই ফোনটির প্রাইসের ক্ষেত্রে। বন্ধুরা, এই ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে যেটা হায়ার ভেরিয়েন্ট রয়েছে 856 GB, সেক্ষেত্রে আমরা এটা খেয়াল করছি প্রায় 17,000 রুপির কাছাকাছি। এবং বাংলাদেশ মার্কেটে ফোনটি খেয়াল করে আমরা অফিসিয়ালি খেয়াল করছি না, তবে আনঅফিসিয়ালভাবে ঢাকা বসুন্ধরায় বা যমুনা ফিউচার পার্কে এই ফোনটি এখন অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, এবং সেটা প্রায় 27 থেকে 28,000-এর মধ্যে আমরা এই ফোনটি খেয়াল করছি আনঅফিসিয়ালভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।